উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আসছে নতুন সরকারের প্রথম বাজেট। নাগরিক প্ল্যাটফর্মের আলোচনায় বললেন বক্তারা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা। আগামী অর্থ বছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি প্রস্তাব। হাম উপসর্গ নিয়ে সিলেটে আরও 2 শিশুর মৃত্যু। ঢাকায় মারা গেল কুমিল্লার এক শিশু। চিকিৎসা দিতে হিমশিম হাসপাতালগুলো। মাদারীপুরের আমিরাবাদে একটি বাড়ি থেকে স্বামী, স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার। ঘটনার কারণ খুঁজছে পুলিশ। গ্রাফিতি ইস্যুতে চট্টগ্রামে এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা। জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত সব ধরনের সমাবেশ, মিছিল নিষিদ্ধ। এবং উপাচার্য নিয়োগ ইস্যুতে সংঘর্ষের পর থমথমে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। চলছে ব্লকেট কর্মসূচি। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন নাসির সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ মনে করে নতুন সরকারের প্রথম বাজেট শুরু হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা দিয়ে। সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে জাতীয় বাজেট 2026-27 রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা বিষয়ক প্রাক বাজেট আলোচনায় এমন মন্তব্য করা হয়। মূল প্রবন্ধ উপস্থাপনে বলা হয়, আসছে বাজেটে 1,16,000 কোটি টাকার ঘাটতি হতে পারে। ঘাটতি মেটাতে এবছর আরও নির্ভরতা বাড়ছে বিদেশি ঋণে। গবেষকরা বলেন, 6,95,000 কোটি টাকার রাজস্ব আহরণের যে লক্ষ্য ধরা হচ্ছে তাও বাস্তবসম্মত নয়। বাজেট মেটাতে সরকারের আয় বাড়ানোর পরামর্শ দেন গবেষকরা। এজন্য ব্যক্তি খাতের করের আওতা বাড়ানো এবং নানা খাতে দেয়া কর অব্যাহতি বাতিলের পরামর্শ দেওয়া হয়। এছাড়াও আসছে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ না রাখার পরামর্শ দেওয়া হয়। এছাড়াও সামাজিক নিরাপত্তার জোরদারে যেসব পরিবার ফ্যামিলি ও কৃষক কার্ডের আওতার বাইরে রয়ে গেছে তাদের যাচাই বাছাই করে দ্রুত এই সুবিধার আওতায় আনার তাগিদ দিয়েছে নাগরিক প্ল্যাটফর্ম। জায়গায় 15 টাকা ওনারা ধরেন হেলথ সেক্টরে দিবে অথবা এটা দিবে, বাট ব্যালেন্সিংটা কিভাবে করবে? উই অল নো দ্যাট দিস গভর্নমেন্ট হ্যাজ ইনহেরিটেড লট অফ ব্যাগেজ, নেগেটিভ ব্যাগেজ। হ্যাঁ, ইট উইল বি ভেরি চ্যালেঞ্জিং, কিন্তু দ্য অপোজিশন ইজ নট অলসো কামিং আপ উইথ সলিউশনস। আমি আপনাকে অন্য প্রশ্ন করি। জি। Why didn't the private sector of Bangladesh put up their alternatives policy framework for this budget? না, এটা তো করছে নাকি কে করেছে? আপনাকে আমাকে বলেন। না, কিন্তু এখানেই দ্য প্রবলেম স্টেমস বিকজ এফবিসিসিআই আমাদের যে অ্যাপেক্স যে বডি আছে যারা প্রাইভেট সেক্টরের কথা বলবে, ইটস স্টিল আন্ডার অ্যাডমিনিস্ট্রেশন। সো ওনারাই তো বলবে। এখানে মানে সরকার যখন কথা বলে ওনারা এফবিসিসির রিপ্রেজেন্টেশন নিয়েই কথা বলে, ওনারা তো আমাদের সাথে কথা বলবে না। সো এইখানে তো এই প্রবলেম মানে, অ্যান্ড দিস উইল বি ইউনিক বাজেট। আই থিঙ্ক দিস উইল বি দ্য ওয়ান অফ দ্য ফিউ বাজেটস যেখানে এফবিসিসির কোনো ইনপুটই নেই, মানে ঢালাওভাবে ইয়ে করা থাকবে। আর আরেকটা হলো যে অটোমেশনের একটা 2026-27 অর্থ বছরের জন্য 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি প্রস্তাব করা হয়েছে। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় নতুন এডিপি অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। সভায় 2026-27 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনার পর চূড়ান্ত অনুমোদন হওয়ার কথা রয়েছে। এছাড়া 5 বছর মেয়াদী অর্থনৈতিক কৌশলপত্রের রূপরেখা উপস্থাপন ও অনুমোদনের বিষয়েও আলোচনা হবে। সিলেটে 24 ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লার এক শিশু মারা গেছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 9 ও 10 মাস বয়সী 2 শিশু। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে 37 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সেখানে মারা যাওয়া শিশুদের মধ্যে 4 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বাকি শিশুরা হামের উপসর্গ নিয়ে মারা গেছে। তাদের অধিকাংশই হৃদরোগ, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জন্ডিস সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিল। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রায় 275 রোগী চিকিৎসাধীন রয়েছে। চলতি বছরের 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে 149 রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে। গত 24 ঘণ্টায় উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 54 জন। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, যেমনটা বলছিলাম। এই বিষয়ে আরও জানবো। রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম।
নাজিমা, আমরা দেখছিলাম যে হাম এবং হামের উপসর্গ নিয়ে রোগী এবং মৃতের সংখ্যা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। তো ঢাকার বাইরে থেকে আসলে অনেক রোগী আসছে, তো কোন জেলা থেকে বেশি রোগী আসছে এবং চিকিৎসা সেবা ঠিকঠাক মতো পাচ্ছে কিনা সব মিলিয়ে জানাবেন। ধন্যবাদ। আমি মহাখালী যে ডিএনসিসির যে ডেডিকেটেড হসপিটালটি রয়েছে সেখানে আমি অবস্থান করছি। সকাল থেকে কিন্তু 151 জনের রোগী কিন্তু এখানে ভর্তি হয়েছে। তারা বিশেষ করে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া সহ নানান জটিল রোগে তারা এখানে ভর্তি হয়েছেন। বিশেষ করে আপনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন, আসলে কোন কোন জেলা থেকে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে। সেটি হচ্ছে কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর, এই দিক দিয়ে সিলেট বিভাগ থেকেও বেশ কিছু রোগী এখানে এসে ভর্তি হয়েছে। সর্বশেষ সেখানে গত 24 ঘন্টা কিন্তু 2 জন মৃত্যুবরণ করেছেন। এই নিয়ে কিন্তু এই হসপিটালটিতে 26 জন শিশু মারা গেছে। আসলে আমি হাম যে শিশু ওয়ার্ডটি রয়েছে সেখানে অবস্থান করছি। আপনি যদি দেখার চেষ্টা করছি ডিবিসি নিউজের ক্যামেরার মাধ্যমে দর্শকদেরকে, পুরো অবস্থানটি কিন্তু হাহাকার এবং আর্তনাদ, শিশুদের চিৎকার সব মিলিয়ে কিন্তু এখানকার যে অবস্থানটি ছিল খুবই আসলে মানবতার যে শিশুরা অসহায়, তাদের যারা আক্রান্ত হয়েছেন তাদের প্রায় সবার বয়সে কিন্তু আসলে কারোর দেখা যাচ্ছে কি 1 সপ্তাহ হয়েছে, 4 মাস হয়েছে, আবার কারোর 6 মাস হয়েছে। সব মিলে কিন্তু আসলে এই যে শিশুদের এই ভয়াবহ একটা অবস্থা ধারণ করছে সব মিলে। তো আমি এখন একজন অভিভাবকের সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করব যে সেইখান থেকে এই জায়গা থেকে আমি জানার চেষ্টা করব আপনারা এখানে কতদিন হয়েছে ভর্তি হয়েছে? 6 দিন। মানে আপনার কি হয়েছে তার? হাম। কোথায় থেকে আসছেন? নরসিংদী থেকে। এবং কি দেখেছেন, মানে এখানকার ভর্তির পরিস্থিতি কেমন দেখছেন? সেবা মোটামুটি ভালোই, তবে ডাক্তারদের থেকে নার্সদেরকে কিছু জিজ্ঞাসা করলে এরা তেমন ভাবে কোনো কিছু বলে না। একটা বললে আরেকটা বলে না। এক কথায় কি আপনারা এখান থেকে নার্স বা ডাক্তারের কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন? জি। তো করি যেমনটি শুনছিলেন, আসলে এই যে শিশুটি তিনি কিন্তু গত 11 দিন ধরে এখানে চিকিৎসাধীন আছেন এবং তিনি নরসিংদী থেকে আসছেন হামের উপসর্গ নিয়ে। তো এখন তার শারীরিক অবস্থা কিন্তু এখনো কিছুটা পরিবর্তন হওয়ার পথে রয়েছে। আর বাকি যে শিশুগুলো আপনারা দেখছেন আমাদের ঠিক পেছনে রয়েছে এবং দিয়ে রয়েছে, সব মিলে কিন্তু এখানকার অবস্থা শিশুদের খুব অবস্থাটি একটি শারীরিকভাবে কারোর উন্নতির দিকে হচ্ছে, আবার কারোর অবনতির দিকে হচ্ছে। তো সব মিলে এখানকার যে পরিস্থিতি ছিল, যে সার্বিক পরিস্থিতি সব মিলে কিন্তু যে রোগীরা তারা বলছেন যে হসপিটাল কর্তৃপক্ষের তাদের কেউ যদি কোনো কিছু জিজ্ঞাসাবাদ করা হয় সেটি আসলে যথার্থভাবে তারা এখান থেকে পান না বলে একজন রোগী তিনি অভিযোগ করেছেন। তো সব মিলিয়ে কিন্তু এখনো পর্যন্ত যে গত 24 ঘন্টা এখানে ভর্তি হয়েছে 451 জনের মতো। তো সব মিলিয়ে মহাখালী যে ডিএনসিসি যে হসপিটাল থেকে আমার কাছে হামের এই ছিল অবস্থা। নাজিম, ধন্যবাদ আপনাকে। মাদারীপুরে একটি ফ্ল্যাট থেকে 8 মাসের শিশুসহ একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা ওই বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। মধ্যরাতে ঘরের দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়। রহস্য অনুসন্ধানে কাজ করছে পুলিশ ও র্যাব। মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকার এই বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে বেড়াতে যান সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস। বাড়ির একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন ইতালি প্রবাসী যতীন বারৈ ও তার স্ত্রী মিষ্টি বারৈ। স্ত্রীর চাচাতো ভাই পরিচয়ে চিন্ময় দাসকে বাড়িতে নিয়ে আসে যতীন। রাতের খাবারের পর একটি কক্ষে ঘুমাতে যায় চিন্ময় দাসের পরিবার। এরপর আর সারা শব্দ না পেয়ে মধ্যরাতে জরুরি সেবা 999-এ কল দেন মিষ্টি বারৈ। পুলিশও ডাকছে, আমিও ডাকছি যে খোলে না। যখন অনেক ডাকাডাকি করার পর খোলে না, তাদের সন্দেহ লাগছে। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 8 মাসের শিশুসহ 3 জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। চাচা তো ভাই হয়, তার ওয়াইফ অসুস্থ, তো বলছে যে দিদি তোর বাসায় 2 দিন থাকা যাবে। আমি বলছি পরে আসছে। এই সম্পর্কে তো আমি কিছু জানি না যে কেন ঘটনা ঘটছে। আমি জানি তার ওয়াইফ অসুস্থ। দূর সম্পর্কের ওনার আত্মীয়, তাহলে এতগুলো মানুষ মারা গেল উনি কি কিছুই জানতে পারেনি? পাশে থেকে ভিতরে লক করা, উনি দরজা টাকাইছে, খুলে নাই। সুস্থ তদন্ত অবশ্যই চাই। এই ঘটনার ছায়া তদন্তে নেমেছে র্যাব। ঘটনার পর থেকেই পলাতক মিষ্টির স্বামী যতীন বারৈ। নিশ্চয় কি আত্মহত্যা বা হত্যা এরকম পুরোটা এখন পর্যন্ত ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তবে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। আসলে এই ঘটনাটা কি বা কোন ধরনের সহায়ক কোনো টুল থাকবে বা সেই টুলগুলোর মাধ্যমে এই ঘটনার আদ্যপান্ত দেওয়া আমরা করার চেষ্টা করছি। শহরের আমিরাবাদে 3.5 বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর সাতপাড়া এলাকার ইতালি প্রবাসী যতীন বারৈ ও তার পরিবার। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।
মাদারীপুরের আমিরাবাদে 3 জনের মরদেহ উদ্ধারের ঘটনার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হোসেন রাজন। রাজীব, যেমনটা জানাচ্ছিলাম যে বেড়াতে গিয়ে 8 মাসের শিশু সহ 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যে বাসায় আসলে তারা বেড়াতে গেছেন তারা কি বলছেন এবং মরদেহ এখন কোথায় রাখা হয়েছে, এলাকাবাসী বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন আমাদের। গতকালকে মিষ্টি যে বারো রয়েছে, মিষ্টি বারো তার এক পরিচয় এখানে চিন্ময় দাস, শিক্ষা দাস নামে ও তার একটি ছোটদের সন্তান রয়েছে, সেই তাদের নিয়ে এখানে বেড়াতে গেছে। গতকাল রাতেই মধ্যরাতে তাদের একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পুলিশ যে জিনিসটি ধারণা করেছে এটি আত্মহত্যা, পারিবারিক কোনো আত্মহত্যা হতে পারে। চিন্ময় দাস, শিক্ষা দাস তার যে সন্তানের যে মরদেহটি রয়েছে সেই মরদেহটি কিন্তু বর্তমান মাদারীপুর হসপিটালটি রয়েছে, সেই হসপিটালে কিন্তু এখন মিষ্টিতে বাড়ি রয়েছে। মিষ্টি বাড়িতে কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে গেছেন। এমনটা কিন্তু জানিয়েছে এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনার যে মূল কারণটি রয়েছে সেই কারণটি উদ্ঘাটন করতে পারেনি। সময় এক এক রকম ভালো কথা বলছেন, ভাবে কথা বলছেন। সেই মিষ্টি বড়কে জিজ্ঞাসাবাদ করার জন্যই কিন্তু পুলিশ মূলত এই নিয়ে গেছেন এবং স্থানীয়রা যে জিনিসটি জানিয়েছেন, যেহেতু এমন একটি ঘটনা ঘটেছে, এই ঘটনা এই রুমের ভিতরে যেহেতু মিষ্টি বারে ছিল, মিষ্টি বার মানে কীভাবে এমন একটি ঘটনা ঘটছে, এই মিষ্টি বারকে নিয়ে মূলত এক ধরনের রহস্যের দেখা দিয়েছে এবং স্থানীয় দাবি করছেন মিষ্টি বারকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে মূল ঘটনা কি সেটি জানতে পারবেন। স্থানীয় দাবি এই যে ঘটনাটি সেই মূল ঘটনার প্রকৃত ঘটনা উদ্ঘাটন করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই ছিল যে মাদারীপুর থেকে যে চিন্ময় দাস, শিখা দাসের মৃত্যু নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ তথ্য। রাজীব, ধন্যবাদ আপনাকে। গ্রাফিতি ইস্যুকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচির পর চট্টগ্রাম নগরের জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ। পিলারে গ্রাফিতি মুছে দেওয়ার অভিযোগে বিক্ষোভ ও পাল্টা বিক্ষোভে সরব চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও এনসিপি। পিলার থেকে জুলাইয়ের গ্রাফিতি মুছে দেওয়ার অভিযোগে মেয়রের বিরুদ্ধে বিক্ষোভ করে এনসিপির নেতাকর্মীরা। এদিকে মেয়রের দাবি, নগরীর কোথাও জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি বিজড়িত গ্রাফিতি মুছে ফেলার কোনো নির্দেশনা তিনি দেননি। তাই এ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন মেয়র। সিটি নির্বাচন ঘিরে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি তার। এদিকে চট্টগ্রামের জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশ এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় সকল ধরনের জনসমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন অধ্যাদেশ 1978 30 ধারা মোতাবেক কমিশনার মহোদয় এখানে অবৈধ মিছিল, মিটিং, সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছেন। এটা হলো চট্টগ্রাম নগরের অধিবাসীদের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিককরণের স্বার্থে এটা জারি করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। চট্টগ্রামে জুলাই আন্দোলনে যে কয়টি জায়গায় আন্দোলন হয়েছে এর মধ্যে চট্টগ্রামের লালখান বাজার থেকে টাইগার পাস এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি যে চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। মূলত এই এক্সপ্রেসওয়ের যে পিলারগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই পিলারগুলোতেই মূলত অনেকগুলো পোস্টার, ব্যানার লাগানো ছিল। সেই জায়গাতেই মূলত সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সৌন্দর্য বর্ধন করা হয়েছে এবং এখানে কিছু কিছু জায়গায় গ্রাফিতির যে সংখ্যা বা গ্রাফিতি যে লেখা সেটিও ছিল। তো মূলত এই যে সৌন্দর্য বর্ধনের কাজটি করা হয়েছে, এর ফলে এনসিপি যে অভিযোগটি করছে, এখানে মূলত জুলাইয়ের যে গ্রাফিতিগুলো রয়েছে বা লেখাগুলো ছিল, জুলাইয়ের স্মৃতি বিজড়িত সেই লেখা, সেগুলো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেয়রের নির্দেশে মূলত মোছা হয়েছে। তবে মেয়র যেটি দাবি করছেন, মূলত সেই ধরনের কোনো নির্দেশনা তিনি দেননি। ফলত নগরীর সৌন্দর্য বর্ধনের জন্য যে রুটিন কাজ সেটি তারা করেছেন এবং মেয়র এটিও দাবি করছেন যে আসন্ন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বা স্থানীয় সরকার যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে মূলত একটি পক্ষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সেটি তিনি দাবি করেছেন। এবং আমরা দেখেছি যে গতকাল
গতকাল রাতেই এই গ্রাফিতি লেখা এবং গ্রাফিতি মোছাকে কেন্দ্র করেই মূলত পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে। আমরা দেখেছি রাতভর এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নিয়ে মেয়রের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। পরবর্তীতে আমরা দেখেছি নগর ছাত্রদল যুবদলের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে মেয়র নিজেই অবস্থান নিয়ে তার যে অবস্থান অর্থাৎ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তার যে বক্তব্য সেটি তিনি দিয়েছেন। তিনি যেটি দাবি করেছেন গতকাল রাতেও যে কোনো ধরনের গ্রাফিতি মোছার নির্দেশনা আসলে তিনি দেননি, এবং আমরা দেখেছি যে সেই রাতেই তিনি ঘোষণা দেন যে নগরীর টাইগার পাস থেকে লালখান বাজার পর্যন্ত যে সমস্ত জায়গায় এই মিশ্র প্রতিক্রিয়াটি আসলে সৃষ্টি হয়েছে সেই জায়গায় তিনি নিজ খরচে তিনি গ্রাফিতি লেখাবেন এই সিটি কর্পোরেশনের উদ্যোগে, সেই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু দেখা গেছে যে গতকাল রাতেই মূলত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই যে পুরো এলাকা সেই এলাকায় কোনো ধরনের সভা সমাবেশ মিছিল করতে দেওয়া হবে না এই নির্দেশনা দেওয়া হয়েছে, অর্থাৎ নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে আমরা দেখছি যে সকাল থেকেই পুলিশ, র্যাব, বিজিবি সহ ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী সদস্য এখানে মোতায়েন করা হচ্ছে, এবং পুলিশ বলছে যে কোনো ধরনের এখানে মিছিল, পাল্টা মিছিল বা বিক্ষোভ অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এরকম কোনো সমাবেশ তারা আসলে করতে দেবেন না। তো সব মিলে বলা চলে যে এখন দুপক্ষের পাল্টাপাল্টি বক্তব্য এবং যে গতকাল রাতের যে বিক্ষোভ সেটির রেশ এখনও কাটেনি, উত্তপ্ত পরিস্থিতি আসলে চট্টগ্রামে বিরাজ করছে। তো সব মিলে এই ছিল আমার কাছে চট্টগ্রামের খবরাখবর। কৌরি। মুজিব, ধন্যবাদ আপনাকে। নবনিযুক্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত রয়েছে। 3 দফা দাবিতে সকালে পূর্বঘোষিত ডুয়েট ব্লকেট কর্মসূচি চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ব্লকেট কর্মসূচি থেকে সরে আসবে না বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 3 দফা দাবির মধ্যে রয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালের ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগ বাতিল, ডুয়েটের নিজস্ব শিক্ষককে ভিসি নিয়োগ এবং গতকালের 2 গ্রুপের সংঘর্ষে যারা জড়িত তাদের সবার বিচার করা। সকালে শিক্ষার্থীরা ক্যাম্পাসের মূল ফটক বন্ধ করে দেন। কর্মকর্তা কর্মচারীরা গেটে অবস্থান করলেও শিক্ষার্থীরা তাদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনেও তালা দিয়েছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ডুয়েট ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আরও জানাতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডুয়েট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, আমরা জানাচ্ছিলাম যে ডুয়েট ব্লকেট কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে, তো বিস্তারিত আপনার মাধ্যমে জানতে চাই। আপনি ঠিক যেমনটি বলছিলেন যে গতকালকেই কিন্তু এই ভিসির নিয়োগ নিয়ে যে প্রজ্ঞাপন জারি হয় এবং সেই প্রজ্ঞাপনটাকে প্রত্যাখ্যান করে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে লাল কার্ড প্রদর্শন করে বিক্ষোভ শুরু করে এবং সেই বিক্ষোভটি কিন্তু একসময় একেবারে মারামারি আকার চলে যায়, সংঘর্ষ শুরু হয়ে যায় 2 পক্ষের মধ্যে এবং তুমুল সেই সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে এবং আজকে সকাল থেকে কিন্তু ব্লকেট কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। আপনি দেখতেই পাচ্ছেন যে একদম ডুয়েট ক্যাম্পাসের ভেতরে তারা ডুয়েটের যে সেই গেটটি শিকল দিয়ে তালা বদ্ধ করে রেখেছে এবং গতকালকে কিন্তু এই গেটের সামনে তারা একটি মোটরসাইকেলেও আগুন দিয়েছিল এবং সেই অংশবিশেষ এখনও পড়ে আছে এবং শিক্ষার্থীদের কিন্তু আজকে দাবি যে সেই তিনটি দাবিতে আসলে তারা আজকে বিক্ষোভ কর্মসূচি বা ব্লকেট কর্মসূচি পালন করছে এবং সেই 3টি দাবি হলো যে প্রথমত নিয়োগপ্রাপ্ত যে ভিসি তাকে বাদ দিয়ে ক্যাম্পাসের ভেতর থেকে ডুয়েট বা অন্য যে ক্যাম্পাসগুলো আছে সেই ক্যাম্পাসগুলো থেকে আসলে ভিসি নিয়োগ করতে হবে এবং তার পাশাপাশি গতকালকের যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষে যারা ক্যাম্পাসের ভেতরের যারা এখানে জড়িত তাদেরকে ক্যাম্পাস থেকে স্থায়ীভাবে বহিষ্কার এবং তার পাশাপাশি বাইরের যারা তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর আওতায় নেওয়ার দাবি করছে শিক্ষার্থীরা এবং তার পাশাপাশি নবনিযুক্ত যে ভিসি আছে তার সাথেও আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে অনলাইন মিটিংয়ের মাধ্যমে আসলে এটার একটি সমাধানের চেষ্টা এবং তার পাশাপাশি আমরা ক্যাম্পাসের যিনি রেজিস্ট্রার্ড আবু তৈয়ব তার কাছ থেকে আমরা জানতে পেরেছি যে অ্যাবের একটি প্রতিনিধি দল আসছে, যে দলটি আসলে শিক্ষার্থীদের সাথে বসবে এবং এটি আলোচনার সাপেক্ষে যেহেতু সরকারের পক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়েছে কোনোভাবে শিক্ষার্থীদের সাথে এটি বসে এটা সমাধান আসা যায় কিনা সে চেষ্টায় একটি প্রতিনিধি দল আসছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু শিক্ষার্থীরা একটি সংবাদ সম্মেলন করবে, হয়তোবা তাদের পক্ষ থেকে আবার নতুন কোনো কর্মসূচি আমরা তখন জানতে পারবো। এই ছিল এখন পর্যন্ত প্রাপ্ত যে তথ্য সেটি সম্পর্কে সর্বশেষ। মাহমুদা, ধন্যবাদ আপনাকে। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবঘোষিত কমিটি নিয়ে দুপক্ষের দ্বন্দ্বে রাজশাহী থেকে সকল রুটের বাস আংশিক চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব।
সৌরভ, আমরা জানছিলাম যে রাজশাহীতে হঠাৎ করে সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে মোটর শ্রমিক ইউনিয়ন। দ্বন্দ্বের কারণে আসলে এমন পরিস্থিতি, তো দ্বন্দ্বের কারণ কি এবং উভয় পক্ষ কি বলছে যাত্রীদের ভোগান্তি নিয়ে জানাবেন আমাদের। কিছুদিন ধরেই কিন্তু রাজশাহীর যে মোটর শ্রমিক ইউনিয়ন আছে এই কমিটির দখল এবং পাল্টা দখল নিয়ে একটি দ্বন্দ্ব চলছিল। এরই মধ্যে গতকাল কেন্দ্র থেকে একটি কমিটি দিয়েছে, যেখানে সাবেক সভাপতি রফিকুল ইসলাম পাখিকে সভাপতি এবং মমিনুল ইসলামের সাধারণ সম্পাদককে 21 সদস্যের এই কমিটি দেওয়া হয় এবং এই কমিটিটাই মানতে পারছেন না অপর অংশ এবং তারা বলছেন যে এই কমিটির অধীনে তারা বাস চালাবে না এবং এই কারণেই কিন্তু বাস চলাচল বন্ধ এবং বিশেষ করে সড়ক পরিবহন গ্রুপ যে সংগঠনটি আছে তারাও কিন্তু এই কমিটিকে মানছে না। তারাও বলছে যে এই কমিটির অধীনে তারা কোনো গাড়ি চালাবে না। তো এভাবেই কিন্তু এই দুই পক্ষের দ্বন্দ্বের কারণে কিন্তু গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এদিকে এই বন্ধের সুযোগে বিভিন্ন অটোরিকশা, রিক্সা তারা কিন্তু যাচ্ছে, বিশেষ করে রাজশাহী শহরের অদূরেই কিন্তু গাড়ি চলাচল করছে এবং ভালোভাবেই চলছে। তবে এই শহর থেকে যারা বেরোতে চাচ্ছেন তারা কিন্তু বেরোতে পারছেন না, তারা কিন্তু খুবই দুর্ভোগে পড়েছেন। একটু কথা বলি, আমরা আপনার সাথে একটু কথা বলি, কি ধরনের সমস্যা হচ্ছে বাস চলাচল বন্ধ থাকার? আমরা তো এখন বলতেছি না ভাই, এখন কি যেন হয়েছে আমি তো জানি না। কোথায় যাবেন আপনারা? নাটোর যাবো, আমাদের আত্মীয় মারা গেছে তো ওই জন্য। আত্মীয় মারা গেছে ওই জন্য যাচ্ছি, তো বাস তো নাই, যে ট্রেন দিতে যাচ্ছি, এই সমস্যা। তো এভাবে কিন্তু সমস্যার মধ্যে পড়েছেন যারা দূর দূরান্ত যাবেন। হঠাৎ করে এসে তারা কিন্তু গাড়ি পাচ্ছেন না, এই অবস্থায় গাড়ি চলাচল বন্ধ রয়েছে এবং ঠিক কখন নাগাদ এটি সমাধান হবে বা বাস চালু হবে এটাও কেউ বলতে পারছেন না। এবং আমি কথা বলেছি সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালের সঙ্গে, তিনি বলেছেন আসলে যে কমিটি হয়েছে এই কমিটির অধীনে কোনো শ্রমিকরা কাজ করতে চাচ্ছে না, এ কারণে শ্রমিকরা বন্ধ রেখেছেন, তিনি নিজের উপরে দায়টি আনছেন না। পাশাপাশি রফিকুল ইসলাম পাখি যিনি নতুন কমিটির সভাপতি হয়েছেন তিনি আমাদেরকে বলেছেন যে আসলে তিনি দাবি করেছেন যে কোনো বাস চলাচল বন্ধ নেই। তিনি বলেছেন সবকিছু স্বাভাবিকভাবে চলছে, তবে আমরা এখানে এসে যেটি দেখেছি বাস টার্মিনালগুলোতে এসে যেটি দেখেছি যে বাস চলাচল আসলেই বন্ধ রয়েছে এবং এই অবস্থায় যাত্রীদের দুর্ভোগ হচ্ছে। কৌড়ি, এই ছিল এখনকার মতো সর্বশেষ। হাবিব, ধন্যবাদ আপনাকে। ইরানকে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন সময় ফুরিয়ে আসছে ইরানের। ট্রুথ সোশ্যালের এক পোস্টে এ কথা বলেন তিনি। এদিকে আইআরজিসির সাবেক কমান্ডার মহসিন রেজাই বলেন মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না করা হলে চরম দুর্ভোগে পড়বে বিশ্ববাসী। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি চলছে, তবে হুমকি ধামকি থেমে নেই দুই পক্ষ থেকেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন শান্তির জন্য চুক্তি না করলে খারাপ সময় অপেক্ষা করছে ইরানের জন্য। ট্রুথ পোস্টে ট্রাম্প বলেন ইরানের সময় ফুরিয়ে আসছে, তাদের এখন নড়েচড়ে বসা উচিত, না হলে আর কিছুই অবশিষ্ট থাকবে না। সময় অত্যন্ত মূল্যবান। ট্রুথ সোশ্যালে এক ভিডিও পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। তাতে দেখা যায় উন্নত লেজার প্রযুক্তির মার্কিন জাহাজ থেকে হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে ইরানি পতাকাবাহী এক বিমান। এর ঠিক পরপরই আরও একটি গ্রাফিক্স পোস্ট দিয়ে ট্রাম্প ইঙ্গিত দেন ইরান এখন রেড জোনে। তবে এ বিষয়ে এখনো কোনো জবাব দেয়নি তেহরান। এদিকে যুক্তরাষ্ট্রকে ইরানি বন্দরগুলোর ওপর থেকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান ইরানের শীর্ষ কর্মকর্তা মহসিন রেজাই। ওয়াশিংটনকে সতর্ক করে তিনি আরও বলেন অবরোধ প্রত্যাহার না করলে ওমান সাগর যুক্তরাষ্ট্রের কবরস্থানে পরিণত হতে পারে। তিনি আরও বলেন ইরানের ওপর নৌ অবরোধ যত দীর্ঘ হবে বিশ্বজুড়ে দেশগুলোর ক্ষয়ক্ষতি তত বাড়বে। এদিকে ইরানকে আবারও নতুন 5 দফা শান্তি প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। আন্তর্জাতিক গণমাধ্যমের মতে এসব শর্ত মানলে স্থায়ীভাবে যুদ্ধবন্ধ সম্ভব। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার মস্কো ও বেলগোরোদ অঞ্চলে অন্তত 4 জন নিহত হয়েছেন। রুশ ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটিকে রাশিয়ার উপর ইউক্রেনের অন্যতম বৃহৎ ড্রোন হামলা হিসেবে দেখা হচ্ছে। মস্কো অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। একটি ড্রোন এক বাড়িতে আঘাত হানলে এক নারী নিহত হন। ধ্বংসস্তূপে আরও একজন আটকা পড়েছেন বলেও জানা যায়। এছাড়া হামলায় আরও 2 পুরুষ নিহত এবং 4 জন আহত হয়েছেন। মেক্সিকোর পুয়েবলা অঙ্গরাজ্যে সশস্ত্র হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন। রবিবার হেভিদ জিঙ্গো পৌর এলাকায় এই ঘটনা ঘটে। দেশটির স্থানীয় জননিরাপত্তা মন্ত্রণালয় জানায় নিহতদের মধ্যে রয়েছেন 6 জন পুরুষ, 3 জন নারী এবং এক শিশু। অজ্ঞাত বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে হামলা চালায়। ঘটনার পর হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে যৌথ অভিযান শুরু করেছে রাজ্য ফেডারেল বাহিনী। পুয়েবলা রাজ্যে জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে এই ঘটনায় কোনো ধরনের দায়মুক্তি থাকবে না।
সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন।